ফিরলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। অতনুদার প্রশ্নে ফিরবো প্লিজ। 2024-এর আমরা বাজেট দেখলাম, বিহার আর অন্ধ্রপ্রদেশ, বাংলা কি ব্রাত্য? বাংলা ব্রাত্য কিনা সেটা আপনারা বাজেট অ্যালোকেশন শুধু নয়, মেট্রো এই যে একটু আগেই আমি বলেছিলাম, আরো অনেক কিছু আছে। আমি একটা কথা বলি, বাংলা হচ্ছে এমন একটা রাজ্য যে মুখ্যমন্ত্রী আজকে নীতি আয়োগের বৈঠক চলাকালীন বেরিয়ে এসে মিথ্যা কথা বলেন, কেন্দ্রর সমালোচনা করতে উনি এক বিন্দুও পিছিয়ে থাকেন না, কিন্তু কেন্দ্রের যদি কোনো অ্যালোকেশন হয়ে থাকে টাকার, সেটার যে একটা যে কোনো জায়গায় আজকে আপনারা আমরা প্রত্যেকেই যেখানেই যা কাজ করি, আমি আমার সন্তানকেও যদি বাজার করার জন্য 500 টাকা দিই, এসে বাজার করে ফিরে আসার পরে জিজ্ঞেস করি যে কত টাকা খরচ হয়েছে, 400 টাকা খরচ হলে আর 100 টাকা ফেরত দেয়, এটাই হচ্ছে নিয়ম। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এবং কেন্দ্রের সাথে রাজনীতি করার জন্য ইচ্ছা করে, জানেন যে কেন্দ্র যদি আমি হিসাব না দিই তাহলে অ্যালোকেশন 100% হবে না। তো সেটা জানার পরেও উনি সমস্ত ক্ষেত্রে কি করেছেন, আজকে হিসাব দেননি, হিসাব না দিয়ে উনি এটাকে রাজনীতি করার জন্য হিসাব দেয়নি, সেই কারণে এইবার বাজেটে বাংলাকে কিছু দেওয়া হয়নি। তাই তাহলে কি করে হবে বাংলায় আজকে নির্মলা মানেটা তাই দাঁড়ায়। আমি বাংলাকে নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা শুনে নিন। আমার প্রশ্নটা হচ্ছে, এইবার সবচেয়ে বেশি লাভ পেয়েছে কারা? বিহার আর অন্ধ্রপ্রদেশ। আপনি মানবেন নিশ্চয়ই। এটা কেন? ওদেরকে খুশি করার জন্য, মুখ্যমন্ত্রীদের খুশি করার জন্য? না, খুশি করার নয়, যে রাজ্যের মানে যেমন ডিমান্ড থাকবে ছোটবেলা থেকে হঠাৎ করে বিহার অন্ধ্রপ্রদেশের ডিমান্ডটা বেড়ে গেল নাকি ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী তাকে সরকার থেকে ফেলে দিতে পারে? আর কিছু নেই, তারা নিঃসন্দেহে তাদের যে দাবি দাওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে বা নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে ভালোভাবে তুলে ধরেছেন, এবং সেখানে যারা বোর্ডে আছেন অ্যালোকেশন করার দায়িত্বে তারা ফিল করেছেন যে নীতি আয়োগের বৈঠক অনেক পরে হয়েছে, তার আগে বাজেট হয়ে গেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন কান্নাকাটি ওরা করেছে, তাই জন্য নরেন্দ্র মোদী তাকে খুশি করেছে। বন্যা উড়িষ্যার বাংলাতে হয় না, তাই তো? না, ডিমান্ড অনুযায়ী প্রত্যেকটা আজকে ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্য প্রধানমন্ত্রীর কাছে সমভাবে গ্রহণযোগ্য। তার জন্য তো তিনি উত্তর পূর্বের এত উন্নয়ন করিয়েছেন। আজকে উত্তর পূর্ব আজ থেকে 2014 আগে যে অবস্থায় ছিল, উত্তর পূর্বে যে জায়গায় রেল পৌঁছানোর কথা কেউ ভাবতে পারতো না, সেখানে আজকে রেলে যাতায়াত। এটা মানবেন চন্দ্রবাবু নাইডুকে খুশি না করলে সরকার ফেলে দিতে পারে? নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন তার প্রধানমন্ত্রী তো চলে যাবে। নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতবর্ষের শুধু নয় পৃথিবীর ইতিহাসে সবথেকে সশক্ত নেতা। তাহলে কেন বিজেপি সরকার, এক মিনিট, কেন বিজেপি সরকার গঠন করলো না? কেন এনডিএ সরকারকে গঠন করতে হলো? সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি সরকার ক্ষমতা হয়নি সরকার গঠন করার, মানবেন তো? মানুষ যেভাবে ভোট দিয়েছেন না, এটা মানুষের ক্ষমতা। মানুষ তো বিজেপিকে চায়নি, মানুষ এনডিএ কে চেয়েছে, মানুষ বিজেপিকে চায়নি। নীতিশ বাবু, চন্দ্রবাবু ওনারা এনডিএ তে আছেন, তো সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে। जो हमारे साथ हम সেটা বিশ্বাস আপনি? আপনারা কখন কি বলেন আপনারা নিজেরা জানেন। প্রধানমন্ত্রীজির কথাটা বললাম। শুভেন্দু অধিকারী তো বলেছে বাংলায় শুভেন্দু অধিকারী অন্য দলে রয়েছে। শুভেন্দু দা এই কথাটা বলেছেন, তার ভেতরে যুক্তি আছে। তার যুক্তিটা কি? উনি কি বলেছেন, আমি যতটুকু আমার বোধগম্য হয়েছে, শুভেন্দুদা বলেছেন আজকে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, এইসব জায়গায় আপনারা ডাটা খুলে দেখবেন 2016 থেকে 20 মধ্যে যে ইলেকট্রাল রোল যে আপডেট হয়েছে, ওই ইলেকট্রাল রোলে গোটা পশ্চিমবঙ্গে যেখানে 8% ইনক্রিজ হয়েছে, সেখানে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলোয় প্রায় 14.5%, মানে 15%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে ইলেকট্রাল রোলে ভোটার। আপনারা ভাবুন, গোটা পশ্চিমবঙ্গের জনবিন্যাসের থেকে ওখানে ডবল গতিতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বা মানুষ ভোটার হয়ে গেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাধারণ এমপি ছিলেন, তখন তিনি আমাদের এনডিএ সরকারের সময় ফাইল ছুঁড়ে আজকে পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে এসছিলেন। কেন না, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে ভোটার হিসেবে সিপিএম এখানে ঢুকিয়ে দিচ্ছে এবং ভোটার লিস্টে নাম তুলে তাদের ভোট বৈতরণী পার করছে, এটা তার মানে ক্লেম ছিল। আর সেই ক্লেম যেটা তিনি আজকে ক্লেম করতেন, আজকে তিনি সেই গাড়িতে চড়েছেন। এই মুখ্যমন্ত্রীর কোনো কিছু আছে? যিনি চোরেদের রানী, যিনি হচ্ছে সব থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে করাপ্টেড সরকার চালিয়েছেন, যার জন্য বিগত 10 বছর আজকে ধর্মতলায় শিক্ষিত ছেলেরা বসে আছে, চাকরি নেই, হাহাকার পশ্চিমবঙ্গে।
তো সেই পশ্চিমবঙ্গকে এত অভিযোগ, কিন্তু সেইখানে বাংলায় মোদির গ্যারেন্টি টিকলো না দিদির গ্যারেন্টির কাছে। দিদির গ্যারান্টিটাকে নি, দিদির তোলাবাজি, দিদির ভয় দেখানো, 29টা আসন পেয়েছে দাদা, ম্যানিপুলেশন। দাদা এটা তো মানবেন যে বাংলায় ওটাই তো শুভেন্দুদা বলতে চেয়েছেন, বাংলায়, ওটাই তো আমি এতক্ষণ বললাম। ওপারের লোকেরা যদি ভোটের আগের দিন বা তার আগের দিন এসে এখানে ভোট দিয়ে যায়, তাহলে 29টা আসন সবসময় পাবে। যতদিন আজকে এই জিনিসটাকে যতদিন না আপনারা এই ভোটার লিস্টে পঞ্চায়েতের প্রধানরা, আমি গ্রামে যাতায়াত করি রাজনীতির সূত্রে এবং আমি গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামে পঞ্চায়েতের প্রধানরা কি করছে, যাকে তাকে যে তাদের কাছে এসে ইন্ট্রোডিউস করে দিচ্ছে এখানকার রেসিডেন্ট বলে, আর ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে লোক এসে ভোট দিয়ে উত্তরপ্রদেশে হারিয়ে দিল। এবারে আমি আপনাকে উত্তরপ্রদেশে বিজেপি এই ফল করলো কি করে? অবশ্যই কর্ণাটকে একটা চ্যানেল আমাদের বিজেপিকে ছুড়ে ফেলেছে, বাংলা বিজেপিকে ছুড়ে ফেলেছে। অবশ্যই আমার উত্তরটা আপনি নেন। আপনারা দেখবেন দুদিন আগেই একটা চ্যানেল দেখিয়েছে, আমরাও তো আপনাদের এই পরিশ্রমের মাধ্যমে সমৃদ্ধ হই, আপনারাও সাংবাদিক মানুষরা অনেক পরিশ্রম করেন বলে আমরাও সমৃদ্ধ হই। কর্ণাটকে একজন লোক কিছুদিন আগে, আমি একটা চ্যানেলে বা এরকম মোবাইলে দেখছিলাম, আপনারাও হয়তো অবগত আছেন, কর্ণাটকে একজন মানুষ বলছে আমি তো 5,000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে এসে এখানে কাজ করছি বিন্দাস। তো কর্ণাটকে যদি ছড়িয়ে যেতে পারে, আর আপনি উত্তরপ্রদেশ তো অনেক কাছে বলছেন, আজকে পশ্চিমবঙ্গটা অনুপ্রবেশকারীদের করিডোর হয়ে গেছে। আজকে আপনি বলছেন কিভাবে আসছে, এর জন্যই কি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি আমি আপনাদের? আজকেই বলছি, এর জন্যই কি কেন্দ্রশাসিত অঞ্চল চাইছেন আপনারা? না কেন্দ্র, ওটাই তো উনারা, আমি তার ব্যাখ্যাটা বলছি। আজকে কি হচ্ছে, আজকেই গতকাল রাতে একজন 12-14 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের বর্ডারে অনুপ্রবেশ করছিল, একজন মহিলা বিএসএফ এর কর্মী, তিনি আটকাতে গেছেন, তাকে যথারীতি অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এবং সেই মহিলা বিএসএফ কর্মী গুলি চালিয়েছিলেন একটা নিজের আত্মরক্ষার জন্য, আজ একদিন আগে রাতে। ঠিক 2024-এই ভরাডুবির পর আপনাদের সংখ্যাটা 18 থেকে 12-তে নেমে এলো, তারপর এক একটা পঞ্চায়েত আপনাদের হাতছাড়া হয়েছে, প্রত্যেকটা এখন তৃণমূলের হাতে বলা যেতে পারে, কি বলবেন? প্রত্যেকটা নয়, কোচবিহারে কিছু দাদাগিরি দেখিয়ে কয়েকজন জয়েন করানো হয়েছিল একেবারে। যাই হোক, আমাদের প্রচুর পঞ্চায়েত সদস্য জিতেছিলেন, আপনারাও জানেন, প্রায় 10,000-এর কাছাকাছি আমরা এবারের যে বিগত 2023-এ যে ভোট হয়েছিল, 2023-এর পঞ্চায়েত ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন এবং 70,000 সংখ্যার মধ্যে প্রায় 60,000 প্লাস সংখ্যার মধ্যে প্রায় 10,000-এর বেশি আমাদের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী জয়লাভ করেছিলেন। তো হয়তো 2-4 জন গেছেন, সেটা কোনো ব্যাপার নয়, অনেকের অনেক রকমের বাধ্যবাধকতা থাকে রাজনীতিতে, তো সেগুলো উদাহরণ হয় না, সেগুলো এক্সেপশনাল। যারা আমাদের আপনাদের বঙ্গ বিজেপি দুর্বল, তাই জন্য কি অধীর চৌধুরীকে বিজেপিতে নিতে চাইছেন? এটা আপনাদের থেকেই শুনছি, আমি তো ধরুন দলের যারা আমাদেরকে মার্গদর্শন করেন তারা তো বলছে বিজেপিতে আসুন। আপনার বিজেপিতে সবাই স্বাগত, অবশ্যই। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল ভারতবর্ষের রাজনীতিতে যারা সবাইকে স্বাগত করে। ভারতীয় জনতা পার্টির আদর্শে যে নিজেকে ভাবধারায় যে নিজেকে মানিয়ে নেবে, সে অবশ্যই ভারতীয় জনতা পার্টিতে আসবে। ভারতীয় জনতা পার্টি তো মানুষকে সেবা করার প্ল্যাটফর্ম। কিন্তু এদিকে দলে যারা আছে তারা তো বলছেন যে দল ছাড়তে চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করছেন, দলে যারা আছে তাদেরকে খুশি করতে পারছে না বঙ্গ বিজেপি। না, অভিষেক ব্যানার্জি জানবেন, অভিষেক ব্যানার্জি টোটাল দলটাই তো অন্য দল থেকে আসা লোকেদের দিয়ে তৈরি। আজকে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন? অভিষেক ব্যানার্জির যে দলটা, মানে ওনার যেটা প্রাইভেট কোম্পানি যেটা দলটা, ওই দলটাই তো টোটালটা কংগ্রেস থেকে, সিপিএম থেকে, এদিক থেকে সেদিক থেকে এসে লোকরা ওই দলটা তৈরি করেছে, না আছে কোনো আদর্শ। আজকে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যেটা জনসংঘ থেকে 1980 সালে ভারতীয় জনতা পার্টি হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো ভারতীয় জনতা পার্টি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের প্রত্যেকে একটা আদর্শের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি করি। ইডিওলজি আছে আমাদের, ভারত মাতার সেবা করার জন্য আমাদের, আজকে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এবং ভারত মাতার সেবা করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি করি। আজকে এই যে আদর্শকে রক্ষা করার জন্যই বা শুভেন্দু অধিকারীর একটা, আমার কথা শেষ করতে দেবেন, শুভেন্দু অধিকারী একটা মন্তব্যের জন্যই কি আপনাদের নদিয়ার উত্তরে যুব মোর্চা সভাপতি দল ত্যাগ করলে তৃণমূলে গেলেন? আমি রফিকুল শেখের কথা বলছি, আমরা খবরে জেনেছিলাম উনি সংখ্যালঘু মোর্চা, একেবারেই সংশোধন করলাম, সংখ্যালঘু মোর্চা। আজকে উনি প্রকাশ্যে বলেছেন সংবাদ মাধ্যমের কাছেও, শুভেন্দু অধিকারীর মন্তব্য, যে মন্তব্য তিনি করেছিলেন, নো নিডস সংখ্যালঘু মোর্চা, বিগত 17ই জুলাই তিনি মন্তব্য করেছিলেন সায়েন্স সিটির সেই সভা মঞ্চে দাঁড়িয়ে।
উনি যেটা বলেছিলেন সেটা প্রত্যেকেই জানেন, মিডিয়াতেও সব অনেকবার দেখা হয়েছে। বাস্তব কথা তো এটাই, 95% সংখ্যালঘু মানুষেরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন। এবং বাস্তব কথা হচ্ছে ভোটাররা ম্যাক্সিমাম সংখ্যায় তৃণমূলে একত্রিত হয়ে ভোট দিয়েছে, সংখ্যালঘু একত্রিত। তাহলে আজকে যদি বিজেপি যদি সংখ্যালঘুদের বিপরীতে থাকে, তাহলে বিজেপির অপনয়নে তো আরো অনেক পার্টি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, তাহলে সংখ্যালঘু মানুষরা ওদেরকে কেন ভোট দিচ্ছে না? উত্তরবঙ্গ কি তাহলে বিজেপি ভাগ করতে চাইছে? বিজেপি উত্তরবঙ্গের উন্নয়নটাকে ত্বরান্বিত করতে চাইছে। এবং উত্তরবঙ্গে এই যে আপনি বললেন, উত্তরবঙ্গের যে বর্ডার এরিয়া জেলাগুলো, ওগুলো আজকে এই যে অনুপ্রবেশকারীরা যে আসছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিএসএফকে দোষ দেন, তাহলে কেন্দ্রের কোনো নজরদারিতে ওখানে শাসন ব্যবস্থাটা চলুক। লোকাল পুলিশের যে কাজগুলো, সেই পুলিশের কাজগুলো আপনারা জানেন। যখন বিএসএফ 50 কিলোমিটার তার এরিয়া বাড়িয়েছিল, প্রথম বিরোধ কে করেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন। আমাদের আলোচনা ছিল, আলোচনা চলবে, তবে শেষ করার আগে 5টি প্রশ্ন খুব সংক্ষেপে আপনার কাছে রাখবো, একটি বাক্যে একেবারে উত্তর দেবেন। বিজেপি যদি নতুন রাজ্য সভাপতি হয়, মুখ হিসাবে, একজন বিজেপি কর্মী হিসাবে, মুখপাত্র হিসাবে, আমি দুটি নাম সামনে রাখছি। রাজ্য বিজেপির সভাপতি বর্তমান যিনি রয়েছেন সুকান্ত মজুমদার, না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? আপনার এই দুজনের মধ্যে একজন বর্তমান রাজ্য সভাপতি আছেন, আবার যদি হন মানে যদি নতুন মুখ হয়, নতুন, কারণ যেই মেয়াদ চলাকালীন যদি নতুন মুখ হিসেবে কেউ আসে, জানেন আমাদের পার্লামেন্টারি বোর্ড, সংক্ষেপে দাদা প্লিজ এক বাক্যে। আমাদের একজন তো রাজ্য সভাপতি আছেন। দিলীপ ঘোষের জন্মদিনে শুভেন্দু অধিকারী তাকে মিষ্টি মুখ করাচ্ছে, তবে কি অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটেছে? সৌহার্দ্যতা, এটাই তো, আমরা প্রত্যেকে তো ভাই ভাই হিসেবে কাজ করি দলের মধ্যে, এটাই তো কাম্য। দলে ভাই ভাই, সিবিআই ইডি বিজেপির ভাই হয়ে কাজ করছে। প্রশাসনকে যারা দলীয়করণ করে তাদের চোখে এটা মনে হয়, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলীয় স্বার্থে কাজে লাগান বলে, তৃণমূলের দলীয় স্বার্থে কাজে লাগান বলে এই কথাটা তৃণমূলের মাধ্যমে আসে। আপনাদের মুখ থেকে আমি এটা আশা করছি না। শুভেন্দু অধিকারী যেখানে বলে দিচ্ছে সেখানে সিবিআই পৌঁছে যাচ্ছে পরের দিন, আপনারা অস্বীকার করতে পারবেন? বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি সব থেকে স্বচ্ছ কোনো দল থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার জন্য আজকে বিগত 10 বছরে কোনো করাপশন চার্জ নেই মাননীয় মোদীজির গভর্নমেন্টে। একেবারেই অনেক ধন্যবাদ। অমলেন্দু দা আজকে আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি মুখপাত্র, অর্থাৎ বিজেপির তরফে তাদের কি প্রতিক্রিয়া এবং রেল পথ নিয়ে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ দীর্ঘদিনে, সমস্ত উত্তর কিন্তু তার কাছে আমরা পেলাম এবং আশা করি আপনারাও পেয়েছেন। এবং আগামী পর্বে এরকম আরো অন্যান্য কোনো দলের মুখপাত্ররা তারাও কিন্তু হাজির থাকবেন ওই সিটে, এবং তখনও কিন্তু আমরা এই রাজনৈতিক আলোচনা করব। তবে আজকের মতো এখানেই, আপনাদেরকেও ধন্যবাদ, তোমাদের সকলকে ধন্যবাদ, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আবার রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।